বাঙালির চিরপ্রিয় গন্তব্য অর্থাৎ দার্জিলিংয়ে বেড়াতে এসে আজ আমরা মাত্র একদিনেই ঘুরে দেখব এই শহরের জনপ্রিয় সব টুরিস্ট স্পটগুলি। মানে টাইগার হিলের সূর্যোদয় থেকে শুরু করে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, দার্জিলিং জু, মাউন্টেনারিং ইনস্টিটিউট, জাপানিজ পিস প্যাগোডা এবং অবশেষে দার্জিলিং ম্যাল সহ তার আশেপাশের জায়গাগুলি। কিন্তু এই সকল জায়গাগুলি ঘুরতে হলে গাড়ি শেয়ারিং নাকি প্রাইভেট, কোনটি বেশি সুবিধাজনক হবে এবং তার ভাড়াই বা কেমন কি? একদিনে আমরাই বা কিভাবে কভার করেছিলাম এতগুলো স্পট? এছাড়াও জায়গাগুলির বর্তমান এন্ট্রি ফি, হোটেল এবং খাওয়া দাওয়া সহ পুরো ট্যুরের যাবতীয় খরচ খরচাটাও যথারীতি থাকছে এই ভিডিওতে। তো আমি অপূর্ব, চলুন তাহলে ইজিলেস ট্রাভেলের পর্দায় শুরু করা যাক অপূর্ব এক ভ্রমণ গল্প। এই যে 4:36 হয়ে গিয়েছে, চারিদিকে প্রায় অন্ধকার। আমরা উঠে পড়েছি, এবার বেরিয়ে যাব। গতকাল রাতেই হোটেলের ওনারের সাথে কথা বলে ৩,৫০০ টাকায় আজকের সারাদিনের জন্য যে গাড়িটা আমরা রিজার্ভ করেছিলাম তা ঠিক সময়তেই দেখলাম হোটেলের দোরগোড়ায় হাজির। তাই চারজনেই এক বুক প্রত্যাশা নিয়ে শুরু করলাম আমাদের পথ চলা। টাইগার হিলের যে রোড সেটাতেই রয়েছি। ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার টাইপের। এইবার আধ ঘন্টা মতো টাইম লাগবে। আমাদের ড্রাইভার দাদা, আপনার নাম কি আছে? নীরজ। আচ্ছা আচ্ছা, দাদা আমাদের আজকে পুরো সমস্ত দার্জিলিংয়ের যে ট্যুরটা সেটা আর কি সম্পূর্ণটা এই গাড়িতেই হবে এবং দাদাই করাবেন। অন্যান্য ট্যুরিস্ট গাড়িগুলোও চলছে সে পথেই। আসলে টাইগার হিলে সূর্যোদয় দেখার লড়াইটা শুধু প্রকৃতির সাথেই নয়, বরং সময়ের সাথেও। মানে পিক সিজনগুলিতে গাড়ির যেমন লম্বা লাইন পড়ে, তাতে যেমন হাঁটতেও হয় বেশি, তেমন সূর্যোদয়ের কিছুটা মুহূর্তও কিন্তু মিস হয়ে যেতে পারে। জায়গাটা অনেক বাঙালির বেশ ভালোভাবেই চেনা, টাইগার হিল সানরাইজ অবজারভেটরি। কনকনে ঠান্ডার সাথে তাল মিলিয়ে পাহাড়প্রেমী পর্যটকরা ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছে। এই যে পূর্ব আকাশে যে রক্তিম আভাটা সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখনই মানে কারেন্টলি এখানে হচ্ছে স্লিপিং বুদ্ধা যে ফরমেশনটা, মানে আমাদের সকলের প্রিয় সেই কাঞ্চনজঙ্ঘা, সেই পিকটা আমাদের খালি চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা এখন ক্যামেরাতে ধরা পড়ছে না, আর কিছুক্ষণ বাদ থেকেই সেটা দেখতে পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে, আর জীবনে প্রথমবার তাকে দেখার অভিজ্ঞতাটা অনেকটা সেই প্রথমবার প্রেমে পড়ার মতোই। এইভাবেই সময় যত গড়াচ্ছে, অন্ধকারের সেই মায়াজাল ধীরে ধীরে আলগা হতে শুরু করেছে, আর আমার অবাধ্য মন বিচলিত হয়ে উঠেছে। সূর্যোদয়টা আগে দেখব নাকি বিপরীত দিক থেকে জেগে ওঠা শ্বেতশুভ্র রাজকীয় কাঞ্চনজঙ্ঘাকে? সিকোয়েন্সে বিভক্ত হয়ে আছে। ফার্স্টে একদম লাল, মানে ডিপ লাল যেটাকে বলে সেটা, তারপরে ডিপ হলুদ, তারপরে হালকা হলুদ এবং উপরে নীল। দিগন্তের সেই অপটিক্যাল ম্যাজিকের কারণে দূর পাহাড়ের গায়ে তৈরি হচ্ছে এক মায়াবী অ্যালপাইন গ্লো। মানে ওই দূরে বরফাবৃত উজ্জ্বল পাহাড়ি চূড়াটিকেই বোঝানো হচ্ছে। আমাদের ফেলুদার সেই কথাটা বারবার মনে পড়ে যায় যে জীবনে প্রথমবার এই কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি এক অদ্ভুত অনুভূতি, তা আমার আপনার মধ্যে এখন আমরা তিনজনাই তো বুঝছি। তো চরম লাকি আর কি আমরা। হ্যাঁ, মানে সেই প্রতিটি মুহূর্তই আমরা দারুণভাবে উপভোগ করেছি। এখানে কিন্তু টেলিস্কোপ রয়েছে, ঠিক আছে। এগুলো দিয়ে আরও পিকটা আরও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে 50 টাকা করে ওনারা নেয় পার পারসন। দুখানা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। যে টাইম ল্যাপসের ভিডিওটা আপনারা দেখলেন, এই ভাই দুটোর কিন্তু পুরো ক্রেডিট, ঠিক আছে। তো আবার দেখা হবে ভাই, টাটা। এইবার আমরা ফিরে যাচ্ছি আর কি টাইগার হিল থেকে। এখন সময় প্রায় অনেকটাই গড়িয়েছে, প্রায় 7:45 মতো বাজছে। তো চলুন এখান থেকে এবার বেরোনো যাক এবং পরবর্তী সাইট সিনগুলো এবার আমরা ধীরে ধীরে কভার করব। আর এখান থেকেও আপনারা
যতটা তাড়াতাড়ি বেরোতে পারবেন ততটা টাইগার হিলের রোডের এই জ্যামটাকেও এড়োতে পারবেন। আর যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে এই যে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক লেপার্ড, কমন লেপার্ড সমস্তটাই কিন্তু দেখা যায়। ওই যে এখানে বোর্ডে, সাইনবোর্ডে দেখাচ্ছে সেটা। টাইগার হিল যাওয়ার জন্য তো টিকিটের ব্যাপার আছে, মানে টিকিট কাটতে হয়। তো যাওয়ার পথে সেই টিকিটটা লাগে না, সেটা হচ্ছে আসার পথে লাগে। এই যে এটা হচ্ছে যারা গেস্ট তাদেরই পে করতে হবে। তো পার পার্সন 20 টাকা করে। যাচ্ছি ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। পথেই এই ঘুম স্টেশনে আমাদের গাড়ি থামল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত এটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। আর তার পাশেই রয়েছে এই ঘুম মিউজিয়াম, যেটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে, যার মাথাপিছু টিকিট মূল্য 50 টাকা। মিউজিয়ামের গেট বন্ধ থাকায় মিনিট 5 হেঁটে আমরা পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে। সকালের 3 পয়েন্টের এটা আমাদের দ্বিতীয় স্পট। 1850 সালে প্রতিষ্ঠিত এই মনেস্ট্রি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রি। আর এই মনেস্ট্রির সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে থাকা প্রায় 15 ফুট উচ্চতার এই বিশাল মৈত্রেয় বৌদ্ধ মূর্তি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটাই ভবিষ্যতের বুদ্ধ। এই প্রেয়ার ফ্ল্যাগসগুলো নিলাম আর কি, একটা ছোট একটা বড়। আরও বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। খুব সুন্দর এটা। আর এখানে সাইলেন্সটা মেনটেন করতে হয়, সেই কারণে আমি কথাটাও খুব ধীরে ধীরেই বলছি আপনাদের। ওই যে ওই জায়গাটাই হচ্ছে আমাদের হোটেলটা। এই রাস্তা দিয়ে গিয়ে সামনেই ওই যে হোটেল। আমরা আছি হোটেল পাইন ভিউ এসকেপসে। যেহেতু আমরা রিজার্ভ গাড়িতেই ঘুরছি, তাই বাকি স্পটগুলি চা জল খাবারের পরেই ঘুরে দেখব। আচ্ছা, আমরা কালকে একদম রাত্রিতে, মানে প্রায় 6টা থেকে 7টা মতো বেজে গিয়েছিল আমাদের আস্তে আস্তে। তো তখন অন্ধকার হয়ে গিয়েছিল, এবং আজকে সকালেও আমরা বেরিয়েছিলাম একদম সকালে, মানে আপনারা দেখেছেন 4:30টার সময়। তো এখন এসে আমাদের হোটেল থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমাদের যে রুমটা 106 নম্বর রুম, এবং এর বাইরের যে ভিউটা সেটা হচ্ছে কিছুটা এমন। রুমে ফিরতেই হোটেলের স্টাফ আমাদের কাঙ্ক্ষিত চা ব্যালকনিতে পৌঁছে দিয়ে গেলেন। পাহাড়ের কোলে ব্যালকনিতে বসে 1 কাপ গরম চা, এর চেয়ে বড় বিলাসিতা আর কি বা হতে পারে। যেহেতু আমাদের এই ট্যুর প্যাকেজে ব্রেকফাস্ট এবং ডিনারটা ইনক্লুডেড ছিল, তাই ভাবলাম আলাদা করে নিচে না গিয়ে বরং ওনাকেই জানাই আমাদের প্রাতরাশটা এখানেই সার্ভ করে দিতে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক, এবং খাওয়ার পরে আমরা বেরিয়ে যাবো সাইট সিনের উদ্দেশ্যে। আচ্ছা হ্যাঁ, আপনারা যারা একটু শান্ত আর লাক্সারিয়াস পরিবেশ খুঁজছেন, তাদের জন্য জায়গাটি এক কথায় অনবদ্য। প্রতিটি কোণায় প্রিমিয়াম টাচের সাথে রয়েছে অদ্ভুত এক পাহাড়ি ছোঁয়া, যা আপনার ট্রিপটিকে আরও বেশি খাঁটি বা অথেন্টিক করে তুলবে। বাজেট এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির রুম আপনারা এখানে পেয়ে যাবেন। বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। 9টার সময় আমরা পুনরায় রওনা দিলাম। এই যে আমরা বাতাসিয়া লুপের এখানে আমাদের গাড়ি হচ্ছে ছেড়ে দিল, এবং এইটুকু হেঁটেই যেতে হবে। এটা বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। এখান থেকে পার হেড 50 টাকা হচ্ছে টিকিট লাগবে ভেতরে এন্ট্রির জন্য। আর এটা সকালবেলায় 5টা থেকে রাত্রি 7টা পর্যন্ত এটা খোলা পাবেন আপনারা। 10 বছরের ওপরের বাচ্চাদের জন্য এখানে সম্পূর্ণ টিকিটই লাগবে, এবং খাবার দাবার, ড্রোন, পোষা প্রাণী ভেতরে নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ। 1919 সালে এই রেল লুপটি তৈরি হয়, মূলত খাড়া ঢাল বেয়ে টয় ট্রেনকে নিচে নামানোর জন্য। এই
বৃত্তাকার পথটি তৈরি করা হয়েছিল। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পাবেন। আর এই লুপের ঠিক মাঝখানে যে সুউচ্চ স্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো এখানকার বিখ্যাত ওয়্যার মেমোরিয়াল। ভারতের স্বাধীনতার পর বিভিন্ন যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর গোর্খা সৈনিকদের স্মরণেই 1995 সালে এটি তৈরি করা হয়েছিল। এই যে 100 টাকার পেছনে আমরা যে হিমালয়ান রেঞ্জটা দেখতে পাই, সেটা আর কি কাঞ্চনজঙ্ঘারই ছবি। আর এই ছবিটার সঙ্গে এই যে মিল খুঁজে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে স্ট্রিম ইঞ্জিন, ঠিক আছে। এই যে কয়লার এখানে দেওয়া হচ্ছে আর ওই যে স্ট্রিমের ধোঁয়া, তো এটা স্ট্রিম ইঞ্জিন আর ওটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। আচ্ছা, আপনারা চাইলে টয় ট্রেনের এমন জয়রাইড করতে পারেন। সেক্ষেত্রে দার্জিলিং ঘুম এবং বাতাসিয়া লুপ ঘুরে মাথাপিছু ভাড়া পড়বে ডিজেল ইঞ্জিনে 1000 এবং স্ট্রিম ইঞ্জিনে 1500 টাকা। এখানে হচ্ছে এই যে সকল নেপালি কস্টিউমগুলো, পোশাক আশাকগুলো এখানে পাওয়া যায়, ছেলে মেয়ে বাচ্চা সকলের জন্যই পাওয়া যায়। আর এগুলো 50 টাকা করে ইচ অ্যান্ড এভরিওয়ান, ঠিক আছে। তো এখানে আপনারা পরে বিভিন্ন ফটো উঠাতে পারেন। আচ্ছা, আমরা বাতাসিয়া লুপ থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি এবং আমরা অন দ্য ওয়ে আছি। এখন যাচ্ছি হচ্ছে ট্রি গার্ডেনের উদ্দেশ্যে এবং আমাদের এই ডিস্টেন্সটা মোটামুটি 30 মিনিট মতো টাইম লাগবে কভার করতে। তো যেতে যেতে বেশ সময় লেগে যাচ্ছে, হ্যাঁ, কারণ রোডগুলো তো খুব একটা বড় না, তো সেক্ষেত্রে জ্যামটা লেগেই থাকছে। আর সাইডে কাঞ্চনজঙ্ঘাকে কিছু কিছু সময় দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু সময় কাঞ্চনজঙ্ঘা মিস হয়ে যাচ্ছে, কারণ আশেপাশে এখন দার্জিলিংয়ে এত পরিমাণে হোটেল বা হোমস্টে হয়ে গিয়েছে। তো সেই কারণে আগে শুনেছি কাঞ্চনজঙ্ঘায় আসলে কাঞ্চনজঙ্ঘার বেশিরভাগ ম্যাক্সিমাম মোড় ঘুরলেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যেত, তবে সেটা এখন বর্তমানে বা ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ অতিরিক্ত হোটেল বা হোমস্টেগুলোর কারণেই। তো সেক্ষেত্রে এগুলো একটু মাথায় রেখে যে নেচারকে, মানুষ তো এখানে নেচার দেখতেই আসে, সেক্ষেত্রে নেচারটাকেই যদি পুরো বন্ধ করে দেওয়া হয় তাহলে একটু মনোমালিন্য আমাদের থেকেই যায়। এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের লাস্ট স্টেশন বা লাস্ট স্টপেজ দার্জিলিং স্টেশন। এটি টয় ট্রেনের শেষ বা অন্তিম স্টেশন। পুরনো আভিজাত্য বলিউডের বিভিন্ন সুপারহিট সিনেমার সাক্ষী এই স্টেশন। আমরা চলে এসেছি টি গার্ডেন। নিচটাতে আর কি নামতে হবে। এখন মোটামুটি ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ সকালবেলায় অতিরিক্ত ঠান্ডা সহ্য করার পরে এখন ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। এখন আর এই মিষ্টি রোদ্দুরটায় আরও সুন্দর লাগছে। হ্যাঁ, একদম শান্ত নিরিবিলি জায়গা, একদম শান্ত এই জায়গাটা। ভ্যালিটায় রোদ পড়ে আর দূরের পাহাড়গুলোতে অনেকটা দূরে আছে, সেই কারণে হালকা হালকা নীল নীল আভাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সমস্তটাই চা বাগান, একদম পাহাড়ের ঢাল বেয়ে সমস্তটা চা বাগান। দারুণ ভিউ। নতুন করে দার্জিলিংয়ের এই চায়ের কথা আপনাদের কি বা বলবো। স্বাদে আর গন্ধে বহু আগেই তো মানুষের মন জিতে নিয়েছে এই চা। তো এখান থেকে ওই ভিউ পয়েন্টটাতেও যাওয়া যাবে। এখান থেকেই আর কি যে চাগুলো তোলা হয় সেগুলো ওখানেও বিক্রি করা হয় এবং এই ওপরেও দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান রয়েছে। তো এখান থেকে আপনারা বাড়ির জন্য অনেকটাই কম দামে চা নিয়ে যেতে পারেন। अच्छा आप लोग यहाँ से एकदम डायरेक्ट है ना? हाँ, नीचे फैक्ट्री से आता है। अच्छा अच्छा अच्छा। और इधर में लिकर चाय होने से थोड़ा अच्छा होता। लिकर चाय तो अभी रेडी है, ये पी लीजिए, अच्छा है, ये एसिडिटी वगैरह नहीं होगा। ये चाय का ऑर्गेनिक चाय पत्ती है। तो ऑनलाइन पेमेंट चलते हैं? দারুণ টেস্ট, দারুণ টেস্ট। কেমন লাগছে? দারুণ দারুণ চা, চায়ের জন্য দার্জিলিং আসা, চায়ের টানে। এগুলো হচ্ছে 300 পার প্যাকেট। এটা হচ্ছে মশালা চায়, ঠিক আছে। আর এটা হচ্ছে 200। এটা দুধ চা কিংবা লাল চা দুটোই খাওয়া যাবে। পিওর গার্ডেন ফ্রেশ মিল্ক টি। এই যে সমস্তটাই ওনারা রেখেছেন এবং আসতেই ওনারা হচ্ছে টেস্ট করালেন চা। আচ্ছা, আমাদের যে দার্জিলিংয়ের
সাইট সিনটা হয় সেটা হচ্ছে সকালবেলায় 3 পয়েন্ট হয় এবং সকালবেলার ব্রেকফাস্টের পরে হচ্ছে 7 পয়েন্ট হয়, ঠিক আছে। তো 3 পয়েন্ট আপনাদের আমি দেখিয়েছি এবং 7 পয়েন্টের মধ্যে আমরা 2টো পয়েন্ট এখন কভার করেছি, তৃতীয় পয়েন্ট আমরা যাচ্ছি তৃতীয় পয়েন্টের উদ্দেশ্যে। আর এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে স্ক্রিনে দেওয়া চার্টটি পজ করে চেক করতে পারেন এবং জায়গাগুলি ঘুরে দেখার জন্য যেমন রিজার্ভ গাড়ির ব্যবস্থা রয়েছে, তেমনই আছে মল রোডের কাছে থেকে শেয়ারিং গাড়ির সুব্যবস্থাও, যার মাথাপিছু ভাড়া পড়বে 3 পয়েন্টের জন্য 300 এবং 7 পয়েন্টের জন্য 300 টাকা করে। কিন্তু শেয়ারিং গাড়ির ক্ষেত্রে পিকআপ এবং ড্রপ কিন্তু সেই স্ট্যান্ড থেকেই হবে। আচ্ছা, আমরা এখন এসেছি হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা হচ্ছে টি গার্ডেন থেকে বেরিয়েই আমরা এই জায়গাটায় এসেছি, গাড়ি পার্কিং হয়েছে আমাদের। এটা হচ্ছে HMI এর রক ক্লাইম্বিংয়ের টেনজিং রক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম যে ট্রেনিংটা করানো হয় সেটা হচ্ছে HMI এর ট্রেড নিউ রক ফেজ 1, এখানে প্রথমে তাই করানো হয়। তারপরে এখানে আসা হয় সেকেন্ড ফেজ, এটা হচ্ছে তেনজিং রক, এবং থার্ড ফেজ এটা গনবু রক, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল ফেজ, তাই তো। এটা অনেকটা খাড়া, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ওই যে ওখানটায় হচ্ছে হাতের সব পয়েন্ট করে দেওয়া আছে, কোন কোন পয়েন্টে হাত রেখে আর কি ওই একদম উপরটাই চড়তে হবে। আচ্ছা, ওই যে এই পিকটা যেটা দেখা যাচ্ছে सफेद वाला, हाँ हाँ हाँ, वो नाम जी शिव जी का मूर्ति है। हाँ वो इसका ऊपर में सांगडुप्ची बोलता है। अच्छा अच्छा, ठीक है। और जितना ये पार्ट है ना, ये हाँ, पार्ट हाँ, हाँ, वेस्ट बंगाल में आता है। अच्छा, तो उधर गांव है सब हाँ आपका सिक्किम पड़ता है। আচ্ছা, এই প্রথম পাহাড়টা ওয়েস্ট বেঙ্গলের আর ওর পেছনে যেগুলো আছে সেগুলো সমস্তটা সিকিমের আন্ডারে। আচ্ছা, আমরা আমাদের থার্ড সাইট সিনে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল এবং অনেকেই বলে এটা এখানে নাকি মে হু না এই মুভিটার বলে শুটিং হয়েছিল, তবে এটা ভুল। তো এখানে কিন্তু ইয়ার মুভির শুটিংটা করা হয়েছিল। এই যে এটাই হচ্ছে সেই সিঁড়ি, এটা হচ্ছে একদম আপনাদের যেখানে সেন্ট জোসেফ স্কুলটার লাস্ট গেট মানে গেট নাম্বার 2, তার সামনেই আপনারা এই সিঁড়িটা দেখতে পাবেন, ঠিক আছে। এটা দিয়ে উঠে গেলেই আপনারা রোপওয়েতে যেতে পারবেন। এটি ভারতের অন্যতম প্রাচীন এবং দীর্ঘতম কেবল কার রাইড। এটা হচ্ছে টিকিট কাউন্টার রোপওয়ের। এখানে হচ্ছে এন্ট্রি ফি অ্যাডাল্টের জন্য হচ্ছে 260 টাকা এবং বাচ্চাদের জন্য, ছোটো ছোটো বাচ্চাদের জন্য 30 টাকা। বয়সটা হচ্ছে 3 বছর থেকে 7 বছর। এবং এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কিছু নোটিশ দেওয়া আছে যে 40 মিনিটের রাইড হবে, 5 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করবে এবং একটা সিটে বা একটা কেবিনে টোটাল 6 জন অ্যালাউড, ঠিক আছে। এছাড়াও অনেক কিছু রয়েছে এখানে, আপনারা চাইলে পজ করে চেক করে নিতে পারেন। কিন্তু এখানে আজকে নর্মাল ডেতেই মোটামুটি লাইন যা পড়েছে তাতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে যাবে উনি জানালেন। আর বাকি সময়গুলোতে বলে আরও বেশি লাইন থাকে, মানে গেট ছাড়িয়ে যায়। সেই কারণে আমরা এখন আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আরও কিছু সাইট সিন রয়েছে, সেগুলি কভার আপ করে শেষমেশ মল রোডেও কিছুটা সময় কাটানোর ইচ্ছা রয়েছে। সেই কারণে এখানে আর দাঁড়ালাম না। দেখলাম এর পাশেই ছোট্ট সুন্দর একটি বাজারও রয়েছে। ভালো লাগছে। এরপরে ড্রাইভার দাদা আমাদের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ও চিড়িয়াখানা যাওয়ার মেন রোডে নামিয়ে দিলেন। দার্জিলিংয়ের আর 5টি জনপ্রিয় স্পটগুলির মতোই এখানেও পর্যটকদের উপচে পড়া ভিড়। এই যে জু এবং তার এই যে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টার খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টে। ইন্ডিয়ান এবং সার্ক কান্ট্রিগুলোতে, মানে যারা সার্কের আয়তাধীন সেই সকল কান্ট্রিগুলোর মানুষদের 110 টাকা পার পারসন, আর হচ্ছে ফরেনারদের জন্য 180, আর ক্যামেরা DSLR ডিজিটাল ক্যামেরার জন্য এক্সট্রা 10 টাকা করে পেড করতে হবে। 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। আর বৃহস্পতিবার এই স্থান কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। দার্জিলিংয়ের জহর পার্বত্য এলাকায় প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে আপনি একদিকে
হিমালয়ের দুর্গম শৃঙ্গজয়ের ইতিহাস, তো অন্যদিকে বিরল পাহাড়ি বন্যপ্রাণীর সংহার দেখতে পাবে। এই যে এখানে একটা ভাল্লুক দেখতে পাচ্ছেন, ওই যে ওপরটায় উঠে দাঁড়িয়ে আছে এই জায়গাটায়। এই যে এখনো পর্যন্ত আমার একটু চেনা জানা আছে ইয়াক, এই যে মিশমি তাকিন, এই সকল সাইনবোর্ডগুলোতে কোথায় কোথায় পাওয়া যায় এর হ্যাবিটেন্ট সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরেছে, ঠিক আছে। তার বিহেভিয়ার কি, তার সে কী খায় না খায়, সমস্ত কিছুই তুলে ধরেছে। প্রত্যেকটা সাইনবোর্ড প্রত্যেকটা স্লটের সামনেই রাখা রয়েছে। এই রোডটা দিয়ে এসে এখানে কিন্তু অনেকে এই পাশে চলে যাচ্ছে ডাইরেক্ট, তো এই সাইডেও কিন্তু বেশ কিছু দেখা জায়গা আছে, যেরকম HMI মিউজিয়াম আছে, তানজানিয়া নরগে মেমোরিয়াল আছে, হেমি ফিল্ম শো, ইনডোর রক ওয়াল, শপিং কমপ্লেক্স, অ্যাডভেঞ্চার পার্ক, সমস্তটাই কিন্তু এই দিকটাই রয়েছে, ঠিক আছে। 1953 সালে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি যখন প্রথম এভারেস্ট জয় করেন, সেই জয়কে স্মরণীয় করে রাখতেই 1954 সালে পণ্ডিত নেহেরু এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলি হয়, যেরকম হচ্ছে ফ্রম পিক টু পিক ক্লাইম্বিংয়ের ব্যাপারে যদি আপনি আগ্রহী থাকেন, মানে ক্লাইম্বিং যদি করতে আপনার ভালো লাগে, তবে সেই ব্যবস্থা এখানে রয়েছে এই ভেতরটাই। সেরকম এই রোপওয়েতেও আপনি এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 250 টাকা পার পারসন, ঠিক আছে, আর ওটা হচ্ছে 50। আর এই দিকটায় গেলে আমরা দেখতে পাবো এই যে মিউজিয়ামটা। আর এটাই হচ্ছে মিউজিয়াম গ্যালারি। তবে এখানে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। পাহাড়ের চড়ায় সরঞ্জামের বিবর্তন, হিমালয়ান পার্বত্যমালার নিখুঁত 3D মডেল ও তার ইতিহাস আপনারা এখানে দেখতে পাবেন। স্নো লেপার্ড, এগুলো সাধারণত এই ইস্টার্ন হিমালয়াতে দেখতে পাওয়া যায়, ঠিক সেখানে ছিল হচ্ছে স্নো লেপার্ড, আর এটা হচ্ছে কমন লেপার্ড। তারা হালকা কিছুটা রোদ পেয়েছে, তো ওখানে এখন বসে রোদ পোয়াচ্ছে আর কি। ওই দিকটায় বিভিন্ন পশুদের সেকশন ছিল, এই জায়গাটা হচ্ছে টোটালি পাখিদের সেকশন। বিভিন্ন রকমের পাখি, মুরগি, এই সমস্ত কিছু রয়েছে এখানে। ব্লু অ্যান্ড গোল্ডেন ম্যাকাও ওই যে ওপরে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কোকাটেল। এই পাখিদের সেকশনটা ঘুরে আবার আপনারা ওই সাইডটা দিকে ঘুরে আসলে এখানে দেখতে পাবেন এই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে বাঘমামা আছে, তবে তার দর্শন পাওয়া গেল না, সে ওই সাইডটাতে আছে, ঠিক আছে। তার কান দেখা যাচ্ছে, তবে দেখানোটা আমার ক্ষেত্রে অসম্ভবই প্রায়। সেখান থেকে দর্শন পাওয়া না গেলেও এখান থেকে পাওয়া গিয়েছে, ঠিক আছে। আর ভারতের সবথেকে উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাতেই আপনি দেখতে পাবেন রেড পান্ডার মতো বিরল প্রজাতির সব প্রাণী। এই যে এটা হচ্ছে রেড পান্ডার সেকশন, আর এরপরে আবার পাখিদের সেকশন শুরু হচ্ছে এবং বিভিন্ন সেকশন রয়েছে, তবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের বেরোতে হবে, এখন আমাদের একটা স্পট বাকি আছে, প্লাস 2:30 বাজতে চলছে দেখছেন, তো আমাদের লাঞ্চটাও সারতে হবে। সেখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম জালাপাহাড় সংলগ্ন এলাকায়। দার্জিলিংয়ের সাইট সিনের আমরা সেই স্পটে এসেছি, এই যে এখানেই আছে হচ্ছে সেই বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডা। উনিশশো 72 সালে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাস্তু ফুজি কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আর মন্দির থেকে 100 মিটারের দূরত্বেই এই স্তূপা, যার গায়ে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা বালিপাথরে খোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বুদ্ধের বসা, শোয়া, দাঁড়ানো এবং ধ্যানের ভঙ্গিতে 4টি অবতারই আপনি দেখতে পাবেন। আধ্যাত্মিক শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি দার্জিলিংয়ের অন্যতম সেরা এক জায়গা। তো এই যে আমাদের সমস্ত সাইট সিন আমরা এখানেই ঘোরা কমপ্লিট করলাম, এবং আমরা ওনাদের জানিয়েছিলাম যে আমাদের লাস্টে হচ্ছে মল রোডের ওখানে নামিয়ে দিতে,
কারণ বিকালটা থেকে সন্ধ্যাটায় মল রোডেই কাটাবো। হাজার হোক দার্জিলিং শহরের পান কেন্দ্র বলে কথা। পরে এই যে কেভেন্টার্স, ঠিক আছে, বাঙালির এটা একটা ইমোশন। দুপাশের সেই চেনা দোকানপাটগুলি বাঙালির নস্টালজিয়াকে আজও আঁকড়ে ধরে বসে আছে। এই জায়গাটা হচ্ছে সকলেরই আর কি চেনা হয়তো। এখানে কোনো একটা ফেস্টিভ্যাল আছে, তো স্টেজ বানানো হচ্ছে, আর এর পাশ দিয়েই আছে হচ্ছে দার্জিলিংয়ের মার্কেটটা। আর মানে এখানে আমরা সেই মহাকাল মার্কেটটাও পেয়ে যাব। এখন কিন্তু ভানু ভবনের মধ্যেই পুরনো মহাকাল মার্কেটটি বেশ গুছিয়ে বসেছে। ভানু ভবনের ওই সাইডটাতে সমস্তটাই কাপড়ের দোকান, এই সাইডটাতেও কিন্তু সমস্তটাই কাপড়ের দোকান। আর এই সাইডে কাপড়ের দোকানের সাথে সাথে মোমো, মানে দার্জিলিংয়ের স্পেশাল যে মোমো, এবং বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। চিকেন স্ট্রিম মোমো আমরা নিয়ে নিচ্ছি। পাহাড়ের আড়াল থেকে সূর্য ধীরে ধীরে বিদায় নিচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে এখান থেকেই মিনিট পাঁচেকের হাঁটা পথে মহাকাল মন্দিরটিও একটিবার ঘুরে আসতে পারেন। কিন্তু আমরা কিছুটা সময় মেলেই কাটালাম। চলুন তাহলে এইবার হোটেলেই ফেরা যাক। ফিরতি পথে এই রোড আলোর রেশনায় যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আমাদের আস্তানাটি শহর থেকে একটু দূরে, মানে ঘুম মনেস্ট্রির পাশে, তাই শেয়ারিং গাড়িতেই আমাদের সেখানে পৌঁছতে হবে। ওই যে কেভেন্ডার দেখতেই পাচ্ছেন, আর ওর নিচটা দিয়েই নামলেই সোজা একদম গেলে শেয়ারিং ট্যাক্সিগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এই যে 35 করে পার পারসন এখানে লাগলো। আর এই যে আমাদের সামনে হচ্ছে আমাদের হোটেল। তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। একদিনেই দার্জিলিং শহরে ঘুরে দেখা মেইন সাইট সিনগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পেলেন। তবে পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলি ঘুরে দেখতে। সে বিষয়ে ডিটেলসে জানতে আমার এই ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে তাহলে সেখানেই দেখা হচ্ছে। টাটা।